আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক যুগের চিন্তার নিয়মিত আয়োজন আজকে সংবাদপত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজ সিহান। আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমরা নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিকগুলোর প্রধান সংবাদ শিরোনামগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে স্টুডিওতে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার জনাব নাফিজ আশরাফ। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা এই অনুষ্ঠানে মূলত নারায়ণগঞ্জের দৈনিকগুলোর প্রধান সংবাদগুলো শিরোনাম নিয়ে পড়ি, তারপর এর উপর সংবাদগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন দেখে নিই আজকের দৈনিকগুলোর প্রধান শিরোনামগুলো। তো প্রথমেই প্রচার সংখ্যায় সর্বশীর্ষে দৈনিক যুগের চিন্তায় প্রধান শিরোনাম হয়েছে নারায়ণগঞ্জে বিনম্র শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ। কায়েতপাড়া ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে জনগণের ভাগ্যোন্নয়নে পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রফিকুল ইসলাম। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের আর নেই। বঙ্গবন্ধুর মুরালে মেয়র আইভির শ্রদ্ধা। তারপর দেখছি দৈনিক সোজা সপ্তাহে প্রধান শিরোনাম হয়েছে নারায়ণগঞ্জে 24 ঘন্টায় আরও আক্রান্ত 5। নারায়ণগঞ্জে শোক আর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ। দেশে করোনায় একদিনে আরও 34 জনের মৃত্যু। দৈনিক শীতলক্ষায় প্রধান শিরোনাম হয়েছে দুপুর 12:30টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সেলিম ওসমানের উদ্যোগে ব্যবসায়ী সংগঠনের দোয়া। শেষ বিদায়ে হাজার মানুষের ঢল। ভুলের দায় নিলেন সেলিম ওসমান, না ফেরার দেশে আবুল জাহের। সোনারগাঁয়ে শোক দিবসের আলোচনা সভায় এমপি খোকা, যারা বঙ্গবন্ধুকে মানে না তারা এ দেশের মানুষ হতে পারে না। তারপর দেখছি দৈনিক খবরের পাতায় প্রধান শিরোনাম হয়েছে জিয়া আমাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল বলেছেন রাষ্ট্রপতি। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশন দেওয়া রেকর্ডকৃত এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধুর কথা স্মরণ করেন। জনগণের অর্থ ব্যবহারে আরও সতর্ক হতে হবে এম এ মান্নান। জাতীয় শোক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ বৃক্ষরোপণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার শপথ নিতে হবে বলেছেন মেয়র আইভি। দৈনিক ডান্ডি বার্তায় প্রধান শিরোনাম হয়েছে নারায়ণগঞ্জে শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ। জাতীয় শোক দিবসে আইভির দিনভর কর্মসূচি। 2500-এ যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন। দৈনিক সময় নারায়ণগঞ্জে প্রধান শিরোনাম হয়েছে ব্যস্ত আইভি, নীরব শামীম। ক্লাবে জুয়ার আসর, বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ, চলে গেলেন আবুল জাহের। তারপর দৈনিক সচেতনে প্রধান শিরোনাম হয়েছে যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে শোক দিবস পালিত। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসায় পণ্য সামগ্রী বিতরণ। এরপর দেখছি দৈনিক দেশের আলোতে প্রধান শিরোনাম হয়েছে শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ। বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মে ছড়িয়ে দিন জেলা প্রশাসক। শোক দিবস উপলক্ষে বুক রিভিউ প্রতিযোগিতা অনুষ্ঠিত। তো এই ছিল আজকের দৈনিকগুলোর প্রধান সংবাদ শিরোনাম। তো পুরো দেশ এবং বাঙাল জাতি বিনম্র শ্রদ্ধায় জাতির জনককে গতকাল স্মরণ করেছে। গতকাল ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। হ্যাঁ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি অবিসংবাদিত নেতা ছিলেন এবং উপমহাদেশের শ্রেষ্ঠ নেতা হিসাবে আমরা মনে করি, অনেকেই মনে করে। এবং শুধু তাই নয়, বাঙালির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। এবং তার যে নেতৃত্ব ছিল, বলিষ্ঠ নেতৃত্ব, তার এই বলিষ্ঠ নেতৃত্বের কারণে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল। এবং বঙ্গবন্ধু উপাধিটা দেওয়া হয়েছিল এক সময় সে সময়টাতে তারই কিছু সহকর্মী ছিলেন, রাজনৈতিক সহকর্মীদের মধ্য থেকেই তাকে এই উপাধিটা দেওয়া হয় এবং এটা ধীরে ধীরে সুপ্রতিষ্ঠিত হয়। আসলে
বঙ্গবন্ধু শব্দটাই একটা শ্রুতিমধুর শব্দ। জি। এই শ্রুতিমধুর শব্দটাই শেষ পর্যন্ত আরও কয়েকটা নাম তার এই উপাধি আর কি উপাধি দেওয়া হয়েছিল, সেগুলো সব মানে পড়ে গেছে, আড়ালে পড়ে গেছে। এই বঙ্গবন্ধু শব্দটা শ্রুতিমধুর হওয়ার কারণেই এটা সামনে চলে এসছে এবং সারা বিশ্বে এই বঙ্গবন্ধু নামটা পরিচিত হয়ে আসছে। এবং এখানে ওই গতকালকে এনটিভির একটা টক শোতে জানলাম, দুইজনের মুখ থেকেই আসছে বিষয়গুলো, যে আমেরিকাতে তারা যখন ভ্রমণে গেছেন বা কোনো কাজে গেছেন, দুইজনের ট্যাক্সি ড্রাইভার পড়েছিল আলাদা আলাদাভাবে, এক সময় না। যে ও যে জিজ্ঞেস করছে তোমরা কি ইন্ডিয়ান, বলছে যে না আমরা বাংলাদেশি। এটা বিখ্যাত লেখক একজন সেলিনা হোসেন, বিখ্যাত উপন্যাসিক বাংলাদেশের, তাকে বলা হয়েছিল, তিনি বললো আমি বাংলাদেশি। তো তখন ওই মানে ড্রাইভারটা বললো তুমি শেখ মুজিবের দেশের মানুষ, শেখ মুজিবের মানুষ তুমি, যাকে তোমরা মেরে ফেলেছ। হ্যাঁ, তো সে হয়ে গেছে না। এই যে বিষয়টা, শেখ মুজিব বঙ্গবন্ধু সারা বিশ্বে যে পরিচিত সে, এবং তাকে যে আমাদের দেশে আমরাই যে তাকে হত্যা করেছি, আমাদের নেতাকে হত্যা করেছি, আমাদের জাতির পিতাকে হত্যা করেছি, এই বিষয়টা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এবং সারা বিশ্বের মানুষ, যারা একেবারে সাধারণ মানুষ, উচ্চ লেভেলে তো আছেই, একেবারে সাধারণ লো লেভেলের মানুষেরও মেনে নিতে পারে না। এত বড় একজন গ্রেট লিডারকে তোমরা হত্যা করে ফেলতে পারলা, তোমরা এই জাতি। এই যে এই বিষয়গুলো, এগুলো অনেক সমালোচনার দাবি রাখে। এবং বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, বিচার এই সরকার এসে করেছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সরকার গঠন করে তখন এই বিচারের প্রক্রিয়াটা শুরু করে এবং বিচার হয়েছে। এবং এখনও 5 জন আসামি যারা বঙ্গবন্ধুকে হত্যার সাথে সরাসরি জড়িত, তারা এখনও পলাতক বিদেশে রয়েছেন। 5 জনের মধ্যে 2 জনের ঠিকানা বাংলাদেশের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আছে। এবং ওই 2 জনকে আনার জন্য বাংলাদেশ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর 3 জনের কোনো ঠিকানা তাদের কাছে নেই। এই যে এই বিষয়গুলো, বাংলাদেশ সরকার চেষ্টা করতেছে খুনিদেরকে যথাযথ তাদের যে প্রাপ্য যে বিচার সেটা করার জন্য। এটা বাংলাদেশের মানুষও আশা করে, আমরা আশা করি। এই বঙ্গবন্ধুকে নিয়ে অসংখ্য লেখালেখি হয়েছে এবং হচ্ছে, আরও ভবিষ্যতে হবে। আমরা এক সময় আমাদের নারায়ণগঞ্জে একটা সংগঠন, সাহিত্য সংগঠন ড্যাফোডিল থেকেও একটা স্মরণিকা বঙ্গবন্ধুর উপরে, শুধু বঙ্গবন্ধুকে নিয়ে একটা স্মরণিকা বের করেছিলাম, এ লাশ রাখবো কোথায়। সেই স্মরণিকা বের করার পরে তখন সরকার এই বঙ্গবন্ধুর পক্ষের সরকার ছিল না, তার একটা প্রতিপক্ষের সরকার ছিল। এবং এইটা বের করার পরে আমাদের যারা এই সম্পাদনা করছে, ওয়াহিদ রেজা, আলিম আজাদ সহ আরও কয়েকজন, তাদেরকে ঘর ছাড়া হয়ে যেতে হয়েছিল, তারা পালিয়ে বেরিয়েছিল অনেকদিন এই স্মরণিকার জন্য। এইরকম ঘটনা আছে। এবং বঙ্গবন্ধুর নাম তো আপনারা সবাই জানেন, এবং এই দেশের ছোট বড় আপামর জনতা সবাই জানে। বঙ্গবন্ধুর নামটা এক সময় মুছে ফেলার জন্য একটা চক্রান্ত চলছিল এবং অনেকটা ম্লানও করে দিয়েছিল। বঙ্গবন্ধুর নাম প্রকাশ্য নিতে পারতেন না, ভয় পেতেন, এরকম একটা সময় ছিল। তারপর বিধিবাম এই সময়টা এখন ঘুরে পরিবর্তন হয়ে এসছে। সব কিছুই পরিবর্তনশীল পৃথিবীতে। এবং সেই বিবর্তনের কারণেই হয়তো বঙ্গবন্ধুকে আবার আমরা সেইভাবে সামনে নিয়ে যেতে পারতেছি। এই যে এই বছরটা বঙ্গবন্ধুর শততম বছর জন্মবার্ষিকী, তার বয়স হবে 100 বছর। 100 বছর পূর্ণ হবে আগামী 21-এ গিয়ে। তো এই বর্ষটা, শততম বর্ষটা পালিত হচ্ছে। কিন্তু আমরা যেই জায়গাটার মধ্যে আমরা একটু হোঁচট খাচ্ছি সেটা হচ্ছে যে
বঙ্গবন্ধুর ১০০তম বর্ষ পালন করতে গিয়ে আমরা করোনায় আক্রান্ত হয়ে যাওয়ার করোনার শিকার হয়ে গেলাম। আমরা সারা বিশ্বে করোনার শিকার হয়ে গেল, এবং এই করোনার কারণে অনেকগুলো প্রোগ্রাম, মানে সবগুলো প্রোগ্রাম, অনেকগুলো না, সব যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রাম সীমিত আকারে করা হচ্ছে, খুব সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। এই সমস্ত সতর্কতার কারণে আমরা প্রাণ খুলে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো করব সেটা করা সম্ভব হচ্ছে না অনেক ক্ষেত্রে। তো বঙ্গবন্ধুকে জানার জন্য মূলত বঙ্গবন্ধুকে আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এই জন্য অনেক পুস্তক আছে, অনেক লেখালেখি তাকে নিয়ে হয়েছে, এবং তার বঙ্গবন্ধুর আসলে মূলত বঙ্গবন্ধু নিজে একজন লেখক ছিলেন। তিনি তার লেখা 3টি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে যেটা নিয়ে সবচেয়ে আলোচিত সেটা হচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী। আরেকটা হচ্ছে জেলখানার ছিল, সেই সমস্ত নিয়ে, জেলখানার রোজনামচা। এই বইগুলো আমি মনে করি মানে যে স্কুল এবং কলেজ, সেখানে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করার জন্য আমি এটাকে দাবি জানাচ্ছি। মূলত বঙ্গবন্ধুকে জানতে হলে বঙ্গবন্ধুর নিজের লেখাগুলোই আগে পড়তে হবে। প্রথমেই বঙ্গবন্ধুর নিজের লেখা পড়লে বঙ্গবন্ধুকে জানা যাবে, এবং তারপরে যারা লেখক আছে, স্বনামধন্য লেখক আছে, বড় বড় কবি আছে, সাহিত্যিক আছে, প্রাবন্ধিক আছে, তাদের লেখা তো পড়তেই হবে। তারা বিশ্লেষণধর্মী লেখা লিখেছে বা লিখে থাকে, সেগুলো পড়তে হবে। তবে বঙ্গবন্ধুর নিজের লেখাগুলো স্কুল কলেজে একটা পাঠ্যপুস্তক হিসেবে, পুরো বইটা না হলেও তার বই থেকে, তার লেখা থেকে বেছে বেছে অংশ বিশেষ লেখাগুলো পাঠ্যপুস্তকে প্রবেশ করানো দরকার বলে আমি মনে করি। এই বিষয়টা আমি সরকারের কাছে দাবি রাখি যে এটা যেন তারা এই বিষয়টার দিকে যারা খেয়াল করে। জি, আমরা জানি যে আপনি বঙ্গবন্ধুকে নিয়েও কয়েকটি লেখা লিখেছেন এবং অনেক কবিতাও অনেক জায়গায় আবৃত্তি করেছেন। তো আজকে আমরা একটু এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে আপনি যদি একটা কবিতা আবৃত্তি করে শোনাতেন। হ্যাঁ, আমি বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা আমি এই মুহূর্তে পাঠ করতে পারবো আশা করি। বঙ্গবন্ধু আসলে আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা এখন যে রাজনীতির প্ল্যাটফর্মে আছি, এই রাজনীতির প্ল্যাটফর্মটা বঙ্গবন্ধুকে কতজনেই বা জানে, কিন্তু বঙ্গবন্ধুকে না জানলেও বঙ্গবন্ধুকে ব্যবহার করে তারা নিজস্ব ব্যক্তিগত ফায়দা লুটার অনেক চেষ্টা করে যাচ্ছে অনেকে। সেই বিষয়টাকে চিন্তা করে আমি একটি কবিতা লিখেছি। এই কবিতাটি শিরোনাম করা হয়েছে বঙ্গবন্ধুকে বিক্রি করে। রাজনীতির মাঠে কেউ কেউ নিজেই বঙ্গবন্ধু বনে যায়, হিমালয়ের সমান ভেবে তুচ্ছ নিজেকে মনে করে পাহাড় সম। আবার কেউ কেউ বঙ্গবন্ধুকে অবলীলায় বিক্রি করছে জীবিকার প্রলোভনে। সম্প্রতি কোনো এক বুদ্ধিদীপ্ত লোক বলেছেন, রাজনীতিতে অর্থ রোজগার বন্ধ হলে মাঠে 5% বেশি নেতা থাকবে না। তার উক্তি যথার্থ কিনা জানি না, তবে বঙ্গবন্ধু বলেছিলেন, আমার কৃষক দুর্নীতি করে না, আমার শ্রমিক দুর্নীতি করে না। তিনি উচ্চ স্বরে বলেছিলেন, শিক্ষিত লোকেরা ঘুষ খায়, নির্লজ্জ তারাই দেশের মাটি বিদেশের কাছে বিক্রি করে দেয়। জাতির পিতা এমনও উচ্চারণ করেন, তবে তারা সংখ্যায় বেশি নয়, মাত্র 5 ভাগ। বঙ্গবন্ধুর সেই উক্তি শাশ্বত, তবে বলা বাহুল্য, সময়ের দাবিতে দুর্নীতিবাজের সংখ্যা এখন আর 5 ভাগে থেমে নেই, মাত্রা ছাড়িয়েছে। কেউ কি বলতে পারেন সেই মাত্রা ছাড়িয়ে কোথায়?
পৌঁছেছে দুর্নীতির কারিগরদের সংখ্যা। বঙ্গবন্ধু অসত্যের নির্মূল করতে চেয়েছিলেন, দেশকে রূপান্তর করতে চেয়েছিলেন সোনার বাংলায়, কিন্তু সে যেখানে রাজনীতি হয় পেশায় পরিণত, সে দেশ সোনার বাংলা হয় কেমন করে? দেখুন না, জয় বাংলার পতাকা এখন পেশাদার দানবদের হাতে। ধন্যবাদ। জি, চমৎকার কবিতাটি। তো আমরা আপনার কাছ থেকে এই আপনার কবিতা প্রসঙ্গেই যেটি বলবো যে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নগুলো দেখেছেন, আপনি কি মনে করেন যে সেই স্বপ্নগুলো বাস্তবায়নের পথে আমরা ঠিক সঠিক পথে এগোচ্ছি কিনা? মূলত বিষয়টা হচ্ছে, স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তার যে অল্প সময়ের মধ্যে, তাকে তো খুব অল্প বয়সে অকালে তার প্রাণ কেড়ে নিল। মাত্র 55 বছর বয়স সম্ভবত ছিল তখন। তা এই সময়ের মধ্যে যতটা তিনি দেখিয়ে গেছেন আমাদেরকে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য, বর্তমান সরকার তারই সুযোগ্য সন্তান বড় কন্যা শেখ হাসিনা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এবং আমার মনে হয় তার কিছু কিছু লোক তার এই আন্তরিকতাকে মূল্যায়ন করতেছে, আবার কিছু কিছু লোক আছে তারা মেকি উপর দিয়ে দেখাচ্ছে যে স্বপ্নগুলো বাস্তবায়ন করা হচ্ছে বা করতে যাচ্ছে, কিন্তু ভেতরগতভাবে তারা নিজেদের আখেরটাকে ঘোষানোর কাজটাই বেশি করে যাচ্ছে, যার ফলে ওই স্বপ্ন বাস্তবায়ন করাটা একটু জটিল বা কঠিন মনে হচ্ছে আমার কাছে। তবে হবে, হতেই হবে। আমাদের প্রজন্ম সুশিক্ষা শিক্ষিত হতে যাচ্ছে। সুশিক্ষা শিক্ষিত একটা শিক্ষিত জাতি যদি দাঁড়িয়ে যায় এই দেশে, সুশিক্ষা শিক্ষিত জাতিই এই আমাদের জাতির পিতার যে স্বপ্ন, আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলা, সেটা করতে পারবে। এবং সেটা করতে হলে, সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধু নিজেই বলে গেছে, সোনার মানুষ তৈরি করতে হবে। সেই সোনার মানুষ আমরা আশা করি আগামী প্রজন্মে বেরিয়ে আসবে। আগামী প্রজন্ম বেরিয়ে আসবে, আমি আশাবাদী। এই কারণে আমি কখনো কোনো ব্যাপারে নিরাশ হই না, আমি সবসময় সব ব্যাপারে খুব আশাবাদী থাকি। আর এখন শিক্ষার হার বেড়ে চলছে এবং সুশিক্ষাটা বিকশিত হচ্ছে বিভিন্নভাবে, প্রসারিত হচ্ছে। সেই কারণে এই প্রজন্মই পারবে সোনার বাংলাকে গড়ে তোলার জন্য। জি, আপনি যে যে প্রজন্মের কথা বলছেন সেটির মানে বঙ্গবন্ধুর যে স্বপ্নগুলো এবং যারা দাবি করেন নারায়ণগঞ্জে যে যারা বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের জন্য কাজ করছেন, আপনার কি মনে হয় যে যেসব লেখাগুলো ওনার ছিল বা যেসব কথাগুলো উনি বলে গেছেন সেই পথেই নারায়ণগঞ্জের যারা ওনাকে অনুকরণ করে তারা সেই পথেই হাঁটছে? তারা বলতে তো অনেক, অসংখ্য। এখানে যতটুকু দেখা যায় সাদা চোখে, আমি অত রাজনৈতিক বিশেষজ্ঞ না, অত জ্ঞানীয় না, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যা দেখি সেটা হচ্ছে, অনেকেই আছে আন্তরিক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। অনেকে আন্তরিক, সেভাবে অনেকে কাজ করে যাচ্ছে। আবার কেউ কেউ তাদের মধ্য থেকে, তাদের সাথে থেকে, তাদের পাশে থেকে, তাদের বগলতলিতে থেকে যে কিছু বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে, জাতির পিতার নাম ব্যবহার করে এবং বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত আওয়ামী লীগের নাম ব্যবহার করে তারা নিজস্ব ফায়দা লুটে যাচ্ছে। এতে করে কিছু না কিছু তো ব্যাহত হবে এবং এই জন্য কিছুটা ব্যাঘাত হচ্ছে, পিছিয়ে যাওয়ারও একটা প্রক্রিয়া মনে হচ্ছে আর কি। কিন্তু ভালো কাজ খুব কম সংখ্যক মানুষই করে এবং শেষ পর্যন্ত ভালো কাজেরই জয় হয়, পরাজয় হয়
খারাপ কাজের, অপরাধের। আমিও মনে করি ভালো কাজ, বঙ্গবন্ধুর আদর্শকে আরও এই আদর্শের মানুষ এই নারায়ণগঞ্জে আছে, আদর্শকে বাস্তবায়ন করার জন্য নারায়ণগঞ্জে সেই লোক আছে। ভবিষ্যতে ওই রকম লোক, আমি যে প্রজন্মের কথা একটু আগে বললাম, সেই নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আরও এগিয়ে আসবে এবং তারা সেইভাবে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। জি, আপনি বলছিলেন যে নতুন প্রজন্মের কথা, বঙ্গবন্ধুকে জানার এবং ওনার সম্পর্কে, ওনার কর্মজীবন এবং পুরো জীবনটাই সম্পর্কে জানবার জন্য নতুন প্রজন্মের জন্য কি নারায়ণগঞ্জে সেই ধরনের সুযোগ তৈরি করে দেয়া আছে কিনা, বা কি কি করা যেতে পারে আসলে? পুরোপুরি আছে বলে বলা যাবে না, আবার একেবারে নাই যে তা না। প্রতিটা স্কুলেই বঙ্গবন্ধুর বিষয়ে, বঙ্গবন্ধুকে জানার জন্য, বঙ্গবন্ধুকে চেনার জন্য অন্তত বৎসরে 2টা একটা অনুষ্ঠান হয়ে থাকে। আর যাই হোক, পাঠ্যপুস্তকে কতটুকু পড়ে, কতটুকু বুঝায়, কতটুকু জানে এটা বলতে পারবো না, কিন্তু অনুষ্ঠানের মধ্য দিয়ে 1 বছরে পাঠ্যপুস্তকে যা পড়বে, জ্ঞান আহরণ করবে শিশুরা, কিশোররা, 1 দিন বা 2 দিনের সেই বঙ্গবন্ধুকে নিয়ে যে আলোচনা বা অনুষ্ঠান করা, তার চেয়ে বেশি জ্ঞান তারা ধারণ করতে পারবে ওই অনুষ্ঠানের মাধ্যমে। এবং সেই অনুষ্ঠানগুলো নারায়ণগঞ্জের স্কুলগুলো করে থাকে, প্রতিটা স্কুলে প্রায় করে থাকে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে চেষ্টা করে যতটুকু পারে, চেষ্টা করে থাকে। হাই স্কুল এবং কলেজও করে থাকে। হ্যাঁ, এগুলা অনেক মানে শিশুদেরকে এগিয়ে নিয়ে যাবে বঙ্গবন্ধুকে জানার জন্য, বোঝার জন্য। আমি এই বিশ্বাস আমি করি। যে আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তো শেষ করবার আগে আপনার মুখ থেকে আরেকটি কবিতা আবৃত্তি শুনে আমরা অনুষ্ঠানে শেষ করব। ঠিক আছে, আরেকটি কবিতা আমি সমসাময়িক বিষয় লেখা। সেটা হচ্ছে আমরা যে এখন করোনার শিকার হয়েছি, সেই করোনাকে নিয়ে লেখা। শিরোনাম করেছি দেশের মানুষ ভালো নেই। দেশের মানুষ ভালো নেই, হলক করে বলা যায় একটি মানুষও ভালো নেই। বিশ্বজুড়ে আদম সন্তানরা আজ বিপদগ্রস্ত। প্রাকৃতিক নৈরাজ্যের শিকার বিধবা জরিনার মা এবং বিকলাঙ্গ লালুর বাবা, দিনমজুর একজন কামলা, রিক্সা ইজি বাইক চালক কিংবা বাস ট্রাক টেম্পো ড্রাইভার, নৌকার মাঝি, কৃষক কিষাণীর আঙিনা থেকে শুরু করে ধাপে ধাপে পড়তে পড়তে চারিদিকে যেখানে চোখ যায়, হোক সে শিল্পপতি, ধনকুবের, যত উপরে তাকাই হৃদয়ে দারুণ দাগ কাটে। এ কিসের আলামত? করোনা কি? তবে কি এই নামটি মরণ ব্যাধি? মনে হয় কোন স্তরের মানুষই আজ ভালো নেই। বিশ্বজুড়ে শুধুই হাহাকার, খরা বা মেঘহীন আকাশ নয়, তবু বিপর্যস্ত ফসলের মাঠ। দেখো কেমন লীন হয়ে যাচ্ছে বাণিজ্যের সুশোভিত প্রতিষ্ঠান। উদ্বেগ উৎকণ্ঠায় পাখিগুলো আগের মতো কণ্ঠ ছেড়ে গায় না, সুর তোলে না সূর্যস্নাত ভোরে। চরম অসুস্থ বাণিজ্য, শিল্প, বন্দর নগরী সবই করোনার প্রভাবে ধীরে ধীরে ধাবিত হচ্ছে বিপর্যয়ের দিকে। ধ্বংসের লীলা দেখেছে সভ্য জগৎ, ধ্বংসের লীলা দেখছে সভ্য জগৎ। বাধা সৃষ্টি হলো ধর্মকর্মেও, ফাঁকা হলো জান্নাতি বাগান, পবিত্র কাবা বন্ধ হয়ে গেছে, শিশুদের উল্লাস, ম্লান জননীর চোখ, রুষ্ট মুখ। নেই শিক্ষা প্রতিষ্ঠানে সুমধুর ঘণ্টার ধ্বনি, বন্ধ কলকাকলির কণ্ঠস্বর। অফিস কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ইঞ্জিন যান। কোথায় যেন হারালো কোলাহল, যেন আলোর নিভে অন্ধকারে সব যাত্রা।
নীরব ঝড়ে নড়বর করছে রাষ্ট্রের শক্তিধর খুঁটি। বিশ্বের ধরিবাজ রাষ্ট্র দেবতারাও আজ বিব্রত। করোনায় আজ বন্দি শিবিরে তাবৎ আদম সন্তান। আশাহত মনে সকলেই নুব্জ দেহ। বাঁকা হয়ে যাচ্ছে মেরুদণ্ড, চেষ্টা করেও কেউ কেউ নান্দনিক মেজাজে নন্দন খুঁজে পাচ্ছে না। প্রকৃতির বৈরী বাও এগুতে দিচ্ছে না সাধের নাও। পেটের টানে ক্ষুধার জ্বালায় চোখ বন্ধ করে কেউ কেউ রিলিফের থলি টানছে। এমন অন্ধকারেও আবার কোথাও কোথাও ত্রাণের চাল শীত কেটে পাচার হচ্ছে। একেই বলে কারো সর্বনাশ, আবার কারো পৌষ মাস। লকডাউন, সামাজিক দূরত্ব, এভাবে নিয়ম নীতি মেনে চলার আদম হাতে গোনা কজন আছে? সবাই তো জ্ঞানদাতা, ভরসা উপরওয়ালার। এভাবে ভালো থাকা যায় না, ভালো থাকতে পারে না কেউ। মহামারী দুর্যোগ মরণ ঘাতির মোকাবেলা করার ধৈর্য সাহস চায়। ওষুধ ভ্যাকসিন এসব কিছুই নাই। দেশের মানুষ ভালো নেই। নিয়ম নীতি রপ্ত ছাড়া বিশ্বজুড়ে ভালো থাকার বিকল্প নেই। ধন্যবাদ। জি, চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার আপনাকেও জন্য। ধন্যবাদ এবং যুগের চিন্তাকে ধন্যবাদ। যুগের চিন্তার প্রতিটি কর্মী এবং সম্পাদক ও প্রকাশক সাহেবকে ধন্যবাদ। আপনাদের যে আয়োজন, এই আয়োজনটা সফল হোক এই কামনা করি। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যুগের চিন্তার আয়োজনে নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি নারায়ণগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার জনাব নাফিজ আশরাফ। আজকে ওনার বক্তব্য থেকে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় উনি তুলে এনেছেন এবং ওনার কবিতা থেকেও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতাটিও আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তো সবাই, এবং সেও সর্বশেষ যেটি হচ্ছে যে এই বৈশ্বিক মহামারী করোনা নিয়ে উনি যে একটি কবিতা আবৃত্তি করে শোনালেন এবং কবিতাটি উনি নিজেই লিখেছেন। এই কবিতাটির মাধ্যমে আসলে টোটাল করোনা পরিস্থিতির পুরো ব্যাপারটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, চিত্রায়িত হয়েছে। তো সবাই এই করোনার মধ্যে সুস্থতা, নিজের সুস্থতা এবং পরিবারের সুস্থতা নিশ্চিত করবেন, সেভাবেই সকল কাজকর্ম করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।